আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এতদিন তো আপনাদেরকে বায়োগ্যাস বসাইছি শুধু কৃষক পর্যায়ে, আপনার খামারি পর্যায়ে যারা একটা দুইটা গরু লালন পালন করতেছেন। বাট আজকে আমরা একটা বড় একটা ইন্ডাস্ট্রিতে আসছি। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান, পরীক্ষামূলকভাবে একটা দেওয়া হয়েছে এখানে। ওনারা আরও এখানে আমরা বসাবো আশা করি। এই ইস্ট্রাক টেক্সটাইল এই জায়গাটার হচ্ছে গাজীপুরের ভিতরে। এইটা আমরা বসানোর পরে এটা আমাদের একটা পাইলট প্রকল্প। এরপর থেকে আরও কিছু প্ল্যান এখানে দিয়ে এই কারখানার যে বর্জ্য, এই বর্জ্য দিয়েই তারা বর্জ্য ব্যবস্থাপনাটা সুষ্ঠুভাবে করার জন্য এবং এই বর্জ্য থেকে কিভাবে জ্বালানি তৈরি করা যায় এবং একদিকে বর্জ্য ব্যবস্থাপনা হবে, অন্যদিকে জ্বালানি খরচটা সেভ হবে। পাইলট প্রকল্প হিসেবে এটা বসাইছেন, দেখতে পাচ্ছেন সবুজ শক্তির বায়োগ্যাস। এবং পাশে আমরা আরও কিছু বসাবো। কথা বলবো যিনি এই ইস্ট্রাক টেক্সটাইলের কর্মকর্তা, যার উদ্যোগে আজকে আমাদের এই সবুজ শক্তির বায়োগ্যাস প্ল্যান্টটা তাদের এই ফ্যাক্টরিতে আমরা সেট আপ করতে পারছি। এই বিষয়ে তার সাথে কথা বলে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমি আমন্ত্রণ জানাচ্ছি ইস্ট্রাক টেক্সটাইলের কর্মকর্তা জলি আক্তার। এই উদ্যোগটা আপনার মাথায় কিভাবে আসলো যে বর্জ্য থেকে আপনি জ্বালানি গ্যাস তৈরি করবেন? আসসালামু আলাইকুম, আমি জলি আক্তার আহমেদ গ্রুপ টেক্সটাইল ডিভিশনের কর্মরত আছি। আমার কমপ্লায়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ডিপার্টমেন্টে আমি এখানে সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত আছি। তো কমপ্লায়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ডিপার্টমেন্টের একটা মেইন কাজ হচ্ছে যে কিভাবে আমরা যে কোনো কিছু সাস্টেনেবল করতে পারি, কারণ সাস্টেনেবিলিটি এখন সময়ের দাবি, এটা কোনো ফ্যাশন না। তো সেই চিন্তা থেকেই যে আমাদের ফ্যাক্টরিতে এটা ইস্ট্রাক টেক্সটাইলে আমরা তুলা থেকে সুতা তৈরি করি। তো সুতা তৈরি করতে গিয়ে আমাদের তুলা থেকেও এক ধরনের বর্জ্য বের হয়, যেটা কটন ওয়েস্ট নামে পরিচিত, সফট ওয়েস্ট। এই সফট ওয়েস্ট আর সাথে আমাদের এখানে আমাদের এমডি স্যারের উদ্যোগে আমরা ইস্ট্রাক টেক্সটাইলে আমাদের গরুর খামার আছে, সেটা অনেক বড় না হলেও খুব ছোট না। কতগুলো গরু আছে আমাদের ইস্ট্রাক টেক্সটাইলে? 25টা গরু আছে। 25টা গরু, তার মানে হচ্ছে সেকেন্ড মিড লেভেলের একটা খামার কিন্তু ওনারা এখানে মেইনটেইন করেন এই টেক্সটাইলের বর্জ্য দিয়ে। আচ্ছা, আমরা এই বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে সঠিকভাবে করা যায় এই চিন্তা থেকেই বায়োগ্যাস প্ল্যান্টটার চিন্তা করা, সবুজ শক্তি। এটা যখন আমরা ইউটিউবে দেখেছি এটা সম্পর্কে, তারপরে এটা ওয়েবসাইট স্টাডি করে দেখলাম যে না, আমরা আমাদের যে কটন ওয়েস্ট আছে এবং সাথে আমরা গরুর খামার থেকে যে গোবর পাচ্ছি, এটাকে কিভাবে একটা জিনিসটাকে সাস্টেনেবল করা যায়। যে আমি সাস্টেনেবলটা কোন অর্থে, যে আমি আমাদের ইস্ট্রাক টেক্সটাইলে যে আমরা যে গাছ লাগাই, আমাদের অনেক গাছ লাগাই, আমাদের মানে এখানে সেখানে অনেক জৈব সার কিনতে হয়, আমাদের সার ব্যবহার করতেছি, আমরা রাসায়নিক সার ব্যবহার করতেছেন। রাসায়নিক সার সাথে গোবরটা আমরা সরাসরি মাটিতে ব্যবহার করি। তো দেখলাম যে গোবর সরাসরি মাটিতে দিলে এটাতে মিথেন গ্যাসটা থেকে যায়। তো সেই চিন্তা থেকে যে না, গ্যাসটাকে আলাদা করে আমরা কিভাবে এটাকে জ্বালানিতে রূপান্তর করব, আর ওই গোবর কিভাবে আরো সারের যে গুণাগুণ এটাকে বৃদ্ধি করা যায়, সেই চিন্তা থেকে এই বায়োগ্যাস প্ল্যান্টের উদ্যোগ নেওয়া। যে এটা সাস্টেনেবিলিটির একটা পার্ট। আমরা চাই যে আমরা সয়েল হেলথ নিয়েও কাজ করব। সবুজ শক্তি এটা যে কার্বন যে নিঃসরণ হয়, কার্বন নিঃসরণ যে কিভাবে আমরা কার্বন নিউট্রাল করব ইস্ট্রাক টেক্সটাইল মিলস লিমিটেডকে, সেই চিন্তা থেকে এটা করা। যে আমরা ইস্ট্রাক টেক্সটাইল মিলস থেকে যে সুতা উৎপাদন হচ্ছে, এই প্রোডাকশন হবে কার্বন নিউট্রাল প্রোডাকশন, কারণ কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, তো মানুষ তো আমাদের দেশে সেই পুরনো 25-30 বছর আগে থেকেই বায়োগ্যাস উৎপাদন করতেছে, গরুর বর্জ্য, মুরগির বিষ্ঠা, কোয়েলের বিষ্ঠাটাকে দিয়ে। তো আপনারা এই ট্যাঙ্ক, এটা হচ্ছে লেটেস্ট একটা টেকনোলজি। তা আপনারা ইট সিমেন্টের স্ট্রাকচারে করে সবাই, আপনারা ইট সিমেন্টের স্ট্রাকচারে না গিয়ে কেন সবুজ শক্তির এই নাইলনের ট্যাঙ্কটা আপনারা পছন্দ করলেন বা চুজ করলেন? সবুজ শক্তির নাইলনের ট্যাঙ্কটা পছন্দ করার পিছনে এটা নিয়ে অনেক স্টাডি করেছি। আমি অনেকগুলা ভিডিও দেখেছি যে অনেকেই যে ইট সিমেন্টের স্ট্রাকচারে দিয়ে, যে কনক্রিট দিয়ে যেটা করে, এটা কয়েক বছর পরে এটা নষ্ট হয়ে যায়, এরকম কিছু রিভিউ আমরা দেখেছি। দেখার পরে চিন্তা করলাম যে না, এটা যদি প্লাস্টিক হয় এটাকে আমি আবার রিসাইকেল করতে পারি। যদি কোনো কারণে আমার এটা নষ্ট হয়ে যায় বা আমি যদি এমন চিন্তা করি যে না, এখান থেকে আমি প্ল্যান্টটাকে মুভ করব, সেক্ষেত্রে এটা মুভ করা ইজি। এই চিন্তাগুলো থেকে, যে কারণ আমার মেইন চিন্তা হচ্ছে সাস্টেনেবিলিটি, আমি যেটাই করব এটা সাস্টেনেবল হতে হবে। বা এটা কি একটা রিসেল ভ্যালু আছে? জি, এটা পোর্টেবল অলসো, পোর্টেবল, রিসেল ভ্যালু প্লাস নষ্ট হয়ে যাওয়ার। এটার আমি যতটুকু দেখেছি যে এটার এফিশিয়েন্সিও ভালো, গ্যাস এফিশিয়েন্সি, সবকিছু চিন্তা করে এটা নেওয়ার। আচ্ছা, এখান থেকে যতটুকু গ্যাস পাচ্ছেন, কতজন স্টাফের রান্না বাড়া কাজ চলতেছে আপনার? এটা কি আমাকে এখান থেকে আমরা এখন যে যতটুকু গ্যাস পাচ্ছি এটা দিয়ে আমরা স্টাফের রান্না বাড়া করি না, কিন্তু আমাদের ম্যাচগুলোতে
যে একটা টাইমে নির্দিষ্ট টাইমে খাবার হয়, যেমন আচ্ছা, সকালে, আচ্ছা। দুপুরে, রাতে। তো ওই সময়টাতে এখন শীতকাল, শীতের সিজনের জন্য খাবারটা ঠান্ডা না হয়ে যায়, বিশেষ করে গরম রাখার তরকারিটা জন্য। যেটা ঝোল জাতীয় তরকারি, ওটা যতক্ষণ যেমন 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে খাবারের সময়টা চলতে থাকে, এই সময়টাতে ওখানে চুলা জ্বালিয়ে রাখা হয়। আমরা এটা দিয়ে 2টা চুলা এখন জ্বালাচ্ছি, দেখে বেশ ভালো এফিসিয়েন্সি। আমরা 3 বেলায় 2টা চুলা 2 ঘন্টা করে জ্বালাচ্ছি, তো সেই ক্ষেত্রে 6 ঘন্টা জ্বলতেছে আমার চুলা। এই প্ল্যান্টটার অনেকগুলি পজিটিভ দিক আছে, যেটা আপনার ইটসিমেন্টের স্ট্রাকচারে করা যে প্ল্যান্টে অনেকগুলি নেগেটিভ দিক আছে, সাইড আছে। আমাদের দেশে যখন এইটা ছিল না, এটা আসেনি, এটা বিদেশি একটা টেকনোলজি, অস্ট্রেলিয়ান টেকনোলজি। এটা আমাদের দেশে আগে ইটসিমেন্টে যারা করছে হাজার হাজার প্ল্যান্ট নষ্ট হয়ে পড়ে আছে কিন্তু সারা বাংলাদেশে। এর কারণ কি, এইটার বডিটা আগামী 30 বছরে এটা নষ্ট হবে না, কোনো রকম কিচ্ছু হবে না এটা। কারণ আপনারা জানেন প্লাস্টিক, মাটি, পানি, গোবর, গ্যাসে কিচ্ছু হয় না। ইট কিন্তু ইট দিয়ে যদি এই হাউসটা করা হতো তাহলে কিন্তু ইট পানি শোষণ করতো, ইটটা ড্যাম হয়ে যেত, 5-7 বছর পরে মাটির নিচ দিয়ে গ্যাসের চাপে এর বডিটা ফেটে গিয়ে আপনার গ্যাস নিঃসরণ হয়ে যেত মাটির নিচ দিয়ে, তখন কিন্তু গ্যাস আর চুলায় পাওয়া যেত না। একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে কি, এটা খুব অল্প জায়গায়, দেখেন এখন তো সব কিছু কমার্শিয়াল, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট করার জন্য আদর্শ। খুব অল্প জায়গা, মানে 6 থেকে 7 স্কোয়ার ফিট জায়গার ভিতর কিন্তু আমরা এটা সেট আপ করতে পারছি। বাট আমরা যদি ইট সিমেন্টের হাউসে করতাম, অন্তত পক্ষে এই পুরা জায়গাটা লেগে যেত। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ইট সিমেন্ট দিয়ে যদি আমরা করতাম, এখানে যতটা জায়গা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা লেগে যেত। কারণ হচ্ছে গিয়ে 3টা হাউস করতে হয়, একটা বড় হাউস, আর একটা মাঝারি হাউস, আর একটা ছোট হাউস, 3টা হাউস করতে হয়। বাট এখানে কিন্তু আমরা একটা ট্যাঙ্কির ভিতরেই কিন্তু আমরা সব কিছু এখানে ফিটিং করে দিতে পারছি। গ্যাস চেম্বার, এর ভিতরে স্লারি চেম্বার। আপনারা দেখেন এই যে স্লারিটা আসতেছে, এই স্লারি দিয়ে ওনাদের পরিকল্পনা, এই যে স্লারি গ্যাস হওয়ার পরে যে স্লারি, এই স্লারিটা এখানে থাকতেছে। এইটা দিয়ে আবার দেখেন সাস্টেনেবল প্ল্যান, কতটা সাস্টেনেবল প্ল্যান ওনারা করছে, আমি পাশে দেখাচ্ছি। এইটাও কাজে লাগাবে, মানে গোবর তো কাজে লাগতেছে, গোবর দিয়ে গ্যাস নিচ্ছে, গ্যাসের থেকে যেটা অবশিষ্ট স্লারি থাকতেছে, এইটা দিয়েও আবার এখানে তারা পরিকল্পনা নিচ্ছে। এই যে ছোটো ছোটো হাউসগুলো দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু তাদের ফ্যাক্টরিরই উচ্ছিষ্ট বা ফেলে দেওয়া কোনো প্রোডাক্ট বলে, তাই না, মেশিনারিজের বক্স। এটাতে কি করবেন, কি প্ল্যান করছেন? এটার মধ্যে আমরা ভার্মি কম্পোস্ট করব চিন্তা করতেছি, যেটা আমরা আমাদেরই বাগানে কাজে লাগবে, মানে ফ্যাক্টরির বা এখানের উৎপাদিত যে সবজি, ফল টল বা ফুল গাছ টাছ আছে কাজে লাগাবেন। দর্শক বন্ধু, চাইলে অনেক কিছু করা যায়। এখন যুগ হচ্ছে গিয়ে টেকসই প্ল্যান আপনাকে করতে হবে, যাই করতে হবে আমাকে টেকসই করতে হবে, কম খরচে বেশি প্রোডাকশন নেওয়ার যে আপনার ট্রেডিং চলতেছে সেটাই কিন্তু ওনারা এখানে করছেন, ভবিষ্যতে আরও করবেন। এবং এখানে যত বর্জ্য আছে সবগুলোই ব্যবস্থাপনা করবেন ওনারা। ইশরাক টেক্সটাইল থেকে আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। দেখা হয়ে যাবে অন্য যে কোনো একটা বায়োগ্যাস প্ল্যান্ট, কৃষি সম্পর্কিত যে কোনো একটা তথ্যভিত্তিক ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।